আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার শুরু করব। এখানে প্রথমেই থার্ড চ্যাপ্টার আছে তোমার হচ্ছে গতিবিদ্যা। আর বিষয়টা হচ্ছে তোমার এখানে এসএসসিতে তোমার যে গতি অধ্যায়টা শিখে আসছো, গতি অধ্যায় শিখে আসছো না, 2 নম্বর অধ্যায়। ওই অধ্যায়ের সাথে প্রায় 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 দেখবা যে 60% মিল আছে, 60%। আর বাকি 40% নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রাস প্রাস জিনিসটা। সেটা আমরা লাস্টে আলোচনা করবো, একেবারে অধ্যায় লাস্টে আছে। আর ওখান থেকেই সিকিউ আসে, বুঝছেন? এই জন্য আর বেশি সমস্যা নাই। ওকে, এসএসসি লেভেল আর ইন্টারমিডিয়েট দুইটা কিন্তু আলাদা জিনিস। তোমরা এসএসসি লেভেলে একেবারেই হচ্ছে মানে পান্তাবাদ পান্তাবাদ জিনিস শিখে আসছো, বাট ইন্টারমিডিয়েট জিনিসে একটু একটু বিস্তারিত শিখবা। যে জিনিসটা কেন হইলো, হয়তো তোমার বেসিক ক্লিয়ার ছিল, তারপরেও তুমি বুঝতে পারোনি, বাট ওইটা তুমি ইন্টারমিডিয়েটে আরও ক্লিয়ারভাবে শিখতে পারবা। ওকে, এখন দেখো যে এসএসসি লেভেলে আমরা কী শিখছিলাম, যে শেষ বেগ, এই সূত্রগুলো সবাই চেনা তো, নাকি চেনা অপরিচিত তো এই সূত্রগুলো? জি ভাইয়া। না ভাইয়া। জি ভাইয়া। কিন্তু এই সূত্রগুলো আপনার কাছে কি চেনা পরিচিত? না, ওই যে V0 এটা হুম হুম, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, শেষ বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা একেবারে বাচ্চাকাল থেকে শিখে আসছি। শেষ বেগ আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে স্কোয়ারের, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, এইটা। আর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে স্মরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফের স্কোয়ার, এইটা। ঠিক আছে, আর এখানে কি কি দ্বারা বোঝায় আমি একেবারেই লিখে দিয়েছি, কারণ এইগুলো তোমার সমস্যা করে, যে কোনটা কি দ্বারা কি বোঝায় অনেকেরই মনে থাকে না, অনেকেরই মনে থাকে না। এই জন্য আমি সব জায়গায় এরকম যে সূত্র বসাইছি ওইটার মানে কি দ্বারা কি বোঝাচ্ছে সব কিছু দিয়ে দিছি। ক্লিয়ার? ওকে, এইটা আমরা এসএসসি লেভেলে শিখে আসছি, এই জন্য আমরা জানি। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে কি হয়েছে, দাঁড়াও এটা একটু মুছে দিই। ওকে, তাহলে স্পষ্ট দেখা যাবে। ওকে, এখন ইন্টারমিডিয়েটের লেভেলে কি হয়েছে দেখো, আমরা শিখবো আদি বেগ ইউ না, সেখানে আমরা ভি ভি নট ব্যবহার করব। এই দেখো, এই যে ভি না, এটা তো ভি, এই ভির পাশে যদি তুমি হচ্ছে একটা ব্যবহার করো, যে একটা শূন্য দাও। ওকে, ভির পাশে যদি একটা শূন্য দাও, তাহলে আমরা এইটাকে বলি ভি নট। আমি ভির পাশে একটা শূন্য দিয়েছি, এইটার মানে হচ্ছে এটা ভি নট। ওকে, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। আর এইটাকে আমরা বলবো, এইটা কিন্তু আদিবেগ, এটা আদিবেগ। বাট আমরা এখন এসে এটাকে ভি নট দ্বারা উচ্চারণ করবো, আদিবেগকে ভি নট বলবো। তাহলে একই সূত্র, এই যে এই সূত্রটা আর এই সূত্রটা সেম টু সেম, শুধু আমরা ইউ এর জায়গায় ভি নট বসাইছি। ক্লিয়ার? এই সূত্রটা আর এইটা সেম টু সেম, শুধু আমরা ইউ এর জায়গায় ভি নট বসাইছি। এই সূত্রটা আর এইটা সেম টু সেম, শুধু আমরা ইউ এর জায়গায় ভি নট বসাইছি। এই হচ্ছে আমার ইন্টারমিডিয়েট আর হচ্ছে এসএসসির মধ্যে পার্থক্য। এখন তোমরা বলবা ভাইয়া তাহলে কঠিন কি জিনিস, শুধু একটা জিনিসই তো চেঞ্জ করলেন। সবে তো শুরু, সবে তো শুরু, বুঝছো? এই যে আমরা ভি নটকে এখন আদিবেগ বলো, মানে যার পাশেই নট আছে, এই যে শূন্য থাকবে যার পাশে। তুমি অনেক সময় দেখেছো না, যে বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে ধরো এই যে মিউ নট, তারপরে হচ্ছে এল নট, তারপরে টি নট, তারপরে এল নট, এই ধরনের থাকে। এগুলো মানে কি? এগুলো মানে আদি অবস্থা বোঝাচ্ছে, নয়তো স্থির অবস্থা বোঝাচ্ছে। কি বলেছি? হয় আদি অবস্থা বোঝাবে, নয়তো আপনাকে স্থির অবস্থা বোঝাবে। ক্লিয়ার? এইটাই। জি ভাইয়া। ওকে, মজায় মজায় আমরা ফিজিক্স শেষ করে দিব একদম। ওকে, এখানে হচ্ছে যাতা, এখানেও সেম সেম, এখানেও সেম একেবারে, কারণ যে এলিমেন্টগুলো সূত্রগুলো তো একই, এই জন্য আর কিছু চেঞ্জ করি নাই। এইবার এখানে লিখেও দিছি আমি, যে এই যে ভি, এই শূন্যটাকে আমরা নট বলে থাকি, এই যে নট, দন্তার নটটা নট, এন, এইটা, এই যে এই নট বানান, এইটাকে আমরা বলে থাকি যে নট। এই যে ভির নিচে বা যে কোনো কিছুর নিচে যে আমরা জিরোটা পাই, এটা হচ্ছে নট বলে থাকি। এই নট বলতে আমি আদি অবস্থা বা শূন্য অবস্থাকে বোঝাই। এবার দেখো, শুধু ভি দ্বারা কি বোঝায়? শেষ অবস্থা। আর ভি নট দ্বারা শেষ অবস্থার আদি অবস্থা। ওকে, মানে এক কথাই, এত বুঝতে হবে না ভাই। ভি নট মানে হচ্ছে আদি, আর তোমার হচ্ছে ভি মানে হচ্ছে শেষ। ওকে, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। এইটা হচ্ছে ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার রাখো, তাছাড়া আর কিছু লাগবে না। ওকে, দাঁড়াও আমি একটু উপরের দিকে উঠাই নি হালকা করে। হ্যাঁ, এইবার বিষয়টা দেখো, যে এবার ত্বরণে অতিক্রান্ত দূরত্ব। অনেক সময় ত্বরণ দেওয়া থাকে, যে এত ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, এত ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি কি করবা? তখন তোমার সূত্র হবে এস ইকুয়াল টু, এই যে এইটা তোমরা এসএসসি লেভেলে কি পড়ে আইছো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
এইটা পড়ে আসছো, বাট আমরা তো ইউ এর জায়গায় কি বসাচ্ছি, আমরা ভি নট বসাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা একেবারে সহজ। যদি আমার বলে এত ত্বরণে, মানে একটা ত্বরণ দেওয়া আছে, বলেছে যে অতিক্রান্ত দূরত্ব কত, মানে এস নির্ণয় করো, তখন তোমরা এই সূত্র। ক্লিয়ার? ত্বরণের মানটা কোথায় বসাবো? ত্বরণ, এইটাই তো কথা। আপনাকে ত্বরণ দিবে, ত্বরণ দিয়ে আপনাকে বলবে যে সরণ বেরো করো, তখন তোমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। একটা শর্টকাটও বলতে পারো এটা। ত্বরণের মান বসাচ্ছি না, বাট আমি দূরত্ব বের করতেছি, ত্বরণ দেওয়া থাকে। কনফিউশন লাগিয়ে দিবে। ঠিক আছে, এটা ঠিক আছে, দিয়ে। সমস্যা নাই। যখন আমি এইটারও তো রিভিশন না একটা না, ত্বরণের মানটা দিয়ে বলবে কি সরণ বের করতে, তখন হ্যাঁ, মনে হবে ত্বরণের ওইটাই। মান কাজে লাগলো না। ওইটাই। এই যে আপনি এই পাশে দেখলে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব এইটা। ওকে, সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, সারা জীবন আমরা পড়ে আসছি। আর এখানে এসে কি হয়ে গেল যে আমার এই পাশে আছে এস ইকুয়াল টু ভি নট প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আর এই পাশে আমরা শুধু ত্বরণের ক্ষেত্রে, মানে ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, যখন আমরা এসএসসি লেভেলে শিখছিলাম যে আমরা আদি বেগের জায়গায় জাস্ট হচ্ছে ওই যে আমরা ভি নট ইউজ করলাম, এইটা। বুঝতে পারছেন? তাছাড়া কিচ্ছু নাই, নতুন তেমন একটা কিচ্ছু নাই। আমি বলছি না যে 60%, আমি দেখলেন 60%। এই দুইটা তো আপনাদের পরিচিত সূত্র, তাই না? এইবার ভাইয়া হ্যাঁ বলেন। এখানে এই যে এইটা আর এইটা, এই দুইটা সূত্র আবার নতুন। এই দুইটা সূত্র আবার একটু নতুন। যেমন টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস, মানে যদি বলে যে 10তম সেকেন্ডে, 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এস বের করো। তোমার আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, টি দেওয়া আছে, ওই যে টি 10 সেকেন্ডে, তাহলে তুমি বের করতে পারবা না? ভি নট জি ভাইয়া। প্লাস হাফ এ 2t মাইনাস 1। আর তোমরা এইটাই শিখে আসছিলে এসএসসি লেভেলে, সেটা যদি আমি শিখতে চাই তখন কি, সেটা হচ্ছে আমরা ইউ দিয়ে শিখছিলাম, সেটার জাস্ট এখন ভি নট আকারে। এই তফাৎ, মানে ইউ এর জায়গায় ভি নট জি, দিয়ে দিব। এইটাই, ইউনের জায়গায় ভি নট, প্রত্যেকটা সূত্র এরকম। এখন এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা দেখো যে এক্স অক্ষের জন্য উপরের সূত্রগুলো প্রযোজ্য। মানে তুমি এটা বোঝাই যে এসএসসি লেভেলে যেগুলো শিখছিলে সেগুলো শুধু 1D বোঝো, 1 ডাইমেনশন। একমাত্রিক। হ্যাঁ, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তোমরা যে ঘরে বসবাস করতেছো, এই ঘরটা কি বলো তো? ত্রিমাত্রিক। ইয়েস, এই ঘরটা হচ্ছে 3D। এই ঘরটা হচ্ছে 3D, কারণ তুমি একদম এর উপর নিচে ডানে বামে সব কিছু দেখতে পাচ্ছ। আর যেটা আমরা শুধু ডানে বামে দেখতে পারি, মানে যার প্রস্থ আছে, উচ্চতা আছে, এইটাকে বলে 2D। আর যা শুধু একটা লম্বা দাগ। আমরা ওই যে অঙ্ক করছিলাম না যে ধরো এরকম একটা সোজা পথ, এখানে হচ্ছে সেই একটা মানুষ দাঁড়ায় আছে, বা যাই হোক বাঘ দাঁড়ায় আছে, আর এখানে দাবড় দিচ্ছে সেই হরিণকে। হরিণে আর বাঘের অঙ্ক করিস না? ভাইয়া হ্যাঁ, ওইটা কিন্তু সোজা, একেবারে সোজা লাইনের উপর, ওই জন্য বলা হয়েছে ওইটা 1D। বাট তোমরা এই ইন্টারমিডিয়েটে উঠে তুমি 2D পাবা। এসএসসি তো 2D ছিল, বাট অতটা তোমাদের ইফেক্টিভ না। আর 3D পাবা। ওকে, এই দুইটা জিনিস পাবা। এই হচ্ছে নতুন এই দুইটা জিনিস। ওকে, এই গেল। এইবার এক্স অক্ষের জন্য উপরের সূত্রগুলো প্রযোজ্য। এক্স অক্ষের জন্য এই যে সোজা, মানে সরল রেখা, মানে 1Dর জন্য এই সূত্রগুলো প্রযোজ্য, যেগুলো তোমরা এসএসসিতে শিখে আসছো। ঠিক আছে? কিন্তু যখন তুমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইগুলো তুমি হচ্ছে বিবেচনা করবা, তখন তোমার কি হবে? তখন তোমার হচ্ছে এই যে নতুন যে সূত্রগুলো লাগতেছে, এইগুলো লাগবে। বুঝতে পারছো? এখন তোমরা প্রশ্ন করবা যে ভাইয়া কেন আমার আগে তো আদিবেগ ভালোই ছিল ভি নট, আমি কেন হচ্ছে, মানে আগে আদিবেগ এলো ইউ ভালোই ছিল, এখন আমি কেন ভি নট ইউজ করব? এই যে 1D আর 2D এর কারণে। ক্লিয়ার? জি। বুঝতে পারছেন নাকি আবার বুঝাবো? ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো বোঝেন, তাই না? যে এইটা আর এইটা, বলেন তো এক্স অক্ষ কোনটা আর ওয়াই অক্ষ কোনটা? মানে হ্যাঁ, নিচেরটা, মানে বাম এক্স অক্ষ। এইটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই না? এইবার এই যে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দেখো তাহলে তুমি এসএসসি লেভেলে শিখে আসছিলে এক্স অক্ষ, শুধু এক্স অক্ষ। ওকে, এক্স অক্ষে চলাচল করতে গেলে কি জি এর মান লাগে? হ্যাঁ লাগে, তোমরা বলবা লাগে, কিন্তু এখন লাগে না।
এখন কিন্তু জি এর মান 0। এই যে তুমি বসে আসো, তুমি কি জি এর মান অনুভব করতে পারতেছো? তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কি জি এর মান অনুভব করতে পারতেছো? কিন্তু না। তুমি একটা গাড়ির মধ্যে বসে থাকবা, গাড়িটা যেই বাঁক নিবে, জোরে বাঁক নিবে, তুমি একদিকে হেলে পড়তেছো, ওই জি এর কারণে কিন্তু টানে হেলে পড়তেছো, বুঝছো? তাহলে ওই যে হেলে পড়তেছো, সাপোজ, তাও দরকার নেই তোমার। এই যে আমি শিখাইছিলাম না ভেক্টরে, যে এই জায়গায় তুমি দাঁড়ায় আসো, এখন এই জায়গায় তোমার হচ্ছে অবস্থান নির্ণয় করতে হবে, মনে আছে ভেক্টরে শিখাইছিলাম যে জি এই ভাইয়া। জায়গায় অবস্থান নিতে। তাহলে এখান থেকে তুমি এই যে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, ওই ব্যাপারটা বুঝছো? এই যে তুমি এই দিক থেকে এই জায়গায় গেলা, তারপরে এই যে এইটা মারলা, তারপরে তুমি এখানে একটা তুমি অবস্থান নির্ণয় করতে পারবা। বাট আগে কি করতাম, এই যে আমি এখান থেকে রওনা দিছি, এখানে গেলাম, এই হচ্ছে আমাদের কাহিনী। এই জন্য এই সূত্রগুলো তোমার ওই সময় খাটতো, এখনো যে খাটবে না তা না, আমরা এখনো কাটাবো, জাস্ট তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা বুঝে রাখো যে 1D কি জিনিস। 1D হচ্ছে শুধু এক্স অক্ষ বরাবর যেটা, 2D কি জিনিস এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যেটা, আর 3D কি জিনিস তোমরা যে ঘরের মধ্যে বসে আছো এইটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এখানে দেখো যে এক্স অক্ষে তোমার জি ইকুয়াল টু 0 ধরবো আমরা সবসময় এক্স অক্ষে, মানে এক্স অক্ষের আমি এখানে হাইটে বেড়াচ্ছি, আমার কি কোনো জি এর মান অনুভব করতেছি আমি এক্স অক্ষের উপর। বাট তুমি যখনই এই মাটি থেকে 10তলা বিল্ডিং এর উপরে যাবা, বলো তো জি এর মান কিসের উপর নির্ভর করে? উচ্চতার উপর। ইয়েস, উচ্চতার উপরে জি এর মান নির্ভর করে। তাহলে তুমি উচ্চতা যত উপরে নিয়ে যাবা, জি এর মান তত কমবে, আবার যত নিচে আসবে তোমার জি এর মান কমবে। মানে খনিতে যাবা, মানে মাটির তলে যত যাবা তত জি এর মান কমবে, কমতে 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 পৃথিবীর কেন্দ্রে যেয়ে 0 হয়ে যাবে। আর তুমি যত উপরে যাবা, তুমি বায়ুমণ্ডল থেকে বের হয়ে যাবা, জি এর মান 0 হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। এইটা জি। ছেলেটা কত আইডি দিয়ে রিকোয়েস্ট দিচ্ছে, আয় আল্লাহ কি কষ্ট রে ওর। না, একবার ফানি ব্রাদার্স দিয়ে ঢুকছিল, তারপরে ঢুকছিল। আবার বের হয়ে গেছে। এখন আলাদা আলাদা আইডি দিয়ে ঢুকছে, কিন্তু এটা জানে না যে ওদের পিয়াল ভাই এই এই কাজ মিনিমাম 10 বছর আগে শেষ করে আসছে, ও যে কাজ এখন এই করতেছে। ছেলেটা কোন গ্রুপে অ্যাড আছে? ওর নতুন গ্রুপে অ্যাড আছে, আমি দেখতেছি পরে, পরে এসে ক্লাস শেষে আমি এটা নিয়ে আলোচনা করতেছি। ওর বাপ মা পর্যন্ত যাবো, সমস্যা নেই, আমাকে এখনো চিনতে পারি নাই তো, যাই হোক সমস্যা নেই। এখন সমবেগ এইগুলো সূত্র তো আমি দেখলাম, এগুলো আবার কেন পড়তেছি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, চলো আমরা নিচের দিকে যাই। ওকে, এখানে আছে, আমরা এটা সিলেক্ট করব। ওকে, ঠিক আছে, আমরা টাইপ 1, ওকে, টাইপ 1 আলোচনা করি। বইটা খুব সুন্দরভাবে সাজাই দিছি, যাতে তোমার মানে বেশি প্যারা না হয়। ভেক্টরের নোটটা তো যারা পড়িছো তারা বুঝতে পারবা যে কতটা শর্ট করে সাজাইছি জিনিসটা। মুক্তভাবে পড়ন্ত বস্তু, এটা তো তোমরা এসএসসি লেভেল শিখে আসছো। এর 3টা সূত্রই ছোটস্থ রাখতে হবে, একেবারে 3টা সূত্র, 1টা 2টা আর 3টা নিচে 8টা আছে। ওকে, সবার কি মুখস্থ আছে? জি ভাইয়া। ওকে, তারপরে একটু দেখে নিও যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আর এই ফার্স্ট লয়ের উদাহরণ কি বলতে পারি, একসাথে 2টা বস্তুকে উপর থেকে পড়তে দিলে, ধরো আমি একটা হচ্ছে লোহার একটা হচ্ছে বল, এইটাকে 2 কেজি ওজন, ওকে, এইটার হচ্ছে 2 কেজি ওজন, এইটা, আর পাশাপাশি একটা কলম এর হচ্ছে 5 গ্রাম ওজন, ওকে, 5 গ্রাম ওজন। ক্লিয়ার? এই 2টা জিনিসকে যদি আমি উপর থেকে পড়তে দিই, আর যদি বাতাসের বাধা না থাকে, কি হবে বলো তো? তাহলে দুইটা সমান সময় 2টা হচ্ছে একসাথেই পড়বে, 2টা একসাথে পড়বে। আমি ক্লাস 5-এ থাকতে এই ঘটনাটা দেখছিলাম ওই ডিসকাভারিতে, এখনো মনে আছে। কিন্তু তখন তার এসব বুঝি না যে কি কারণে কি হয় না হয়, কিন্তু এখন বুঝি। টিভি দেখাও কাজে লাগতেছে এখন আর কি। ওকে, তাহলে 2টা বস্তুকে উপর থেকে পড়তে দিলে কোনটা আগে পড়বে বা কোনটা পরে পড়বে, এটা গ্যালিলিওর এই সূত্র, প্রথম সূত্র দিয়ে বর্ণনা করা যায়। ঠিক আছে, এটা। এবার সেকেন্ড লটা কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময় টি, প্রাপ্ত বেগ ভি, ওই সময়ের সমানুপাতিক। মানে টি আর ভি সমানুপাতিক। আমি যদি টি কে বাড়াই তাহলে কি হবে বলো তো? ভি কি হবে? ভিও বাড়বে। হ্যাঁ, ভিও বাড়বে। কারণটা কি বলতো?
কারণ একে অপরের সমানুপাতিক। সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক। তোমরা যারা হচ্ছে এইগুলোতে সমস্যা তারা অবশ্যই আমাদের যে হচ্ছে ওই যে টিপস অ্যান্ড ট্রিক্স যে তোমার কোর্সটা আমি ইউটিউবে দিচ্ছি ওইটার ক্লাস অবশ্যই করে নিবা। এমসিকিউ হ্যাক্স। এমসিকিউ হ্যাক্স ওইটা করলে অনেক কিছু বুঝতে পারবা। এগুলা একেবারে ভাজা ভাজা করে দিছি আমি। ওইটার রেকর্ডিং করা হচ্ছে না, ওইটারও ইনশাল্লাহ রেকর্ডিং শুরু করব আজকে রাত্রে, দেখি একটু স্লাইড মেক করতে হবে। ভাইয়া আগে 24 ব্যাচের এক্সাম যাক তারপরে করেন ওইটা, করা যায়, ওটা নিয়ে সমস্যা নেই। না হলে দেখা যাবে বেচারারা অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের সেকেন্ড লটা কি? ভি সমানুপাতিক টি। এখন যারা ক্লাসটা করছিলে তারা বলো তো এই ভি সমানুপাতিক টি সমান সমান কি লিখতে পারি আমি? কারো মনে আছে? আমি বলে দিছিলাম যে সমানুপাতিক সূত্র এইটা, ব্যস্তমানুপাতিক সূত্র এইটা। কারো মনে নাই? তাহলে কি হলো? পড়াশোনা তো তাহলে হচ্ছে না। দেখো, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। মনে আছে আমি ডাইরেক্ট বলছিলাম একটা পেজে? তোমরা ক্লাস করোনি? সেকেন্ডটা করতে পারিনি। সেকেন্ডটা তো করা উচিত ছিল তোমাদের। অবশ্যই আজকে করে নিবা, ঠিক আছে? আজকে অবশ্যই করে নিবা, তোমাদের যেহেতু নোট করতে হচ্ছে না, অবশ্যই আজকে করে নিবা। এরকম করলে হবে না, কনসেপ্ট বুঝতে হবে। এখন দেখো সেকেন্ড ল ইজ এই যে এইটা। এখন এইটা থেকে আমরা হচ্ছে একটা জিনিস দেখি যে আমরা কি বের করতে পারি। এই যে এইটাও কিন্তু দ্বিতীয় সূত্র। এই যে ভি সমানুপাতিক টি না, এইটা কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ ঠিক আছে, বলো তো, যারা ফার্স্ট ক্লাস করছো তারা এটা বুঝবা। এই যে ভি সমান সমান ইউ প্লাস জিটি, এখানে টি এর আর ভি এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এই যে সমানুপাতিক সম্পর্ক না, এই জায়গা থেকে আমরা এই সূত্রটা লিখছি। ক্লিয়ার? এই জন্য এখানে বলেছি দ্বিতীয় সূত্র। ওকে, এই হচ্ছে জি ভাই। আর একটা বহিঃপ্রকাশ বলতে পারো। ঠিক আছে, দ্বিতীয় সূত্র। এখন পৃথিবীর কাছাকাছি জি এর মান কত? মানে মাটির উপর দাঁড়ায় আসো বা মাটির উপর থেকে একতলা উপরে। 9.8। হ্যাঁ, এমএস ইনভার্স 2 অবশ্যই মনে রাখবা। একক না দিলে কিন্তু 1 মার্ক কাটা। তুমি যত এই যা লেখো না, কিন্তু একক না দিলে 1 মার্ক কাটা। একটা বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে মানে আদিবে কত? 0। স্থির অবস্থান থেকে ছাড়িছি, তাহলে আদিবে কত? 0। তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ কত বলো? 1 সেকেন্ড পরে। তাহলে এইটাই এই সূত্রে মান বসাচ্ছি। ইউ এর মান 0, তারপরে প্লাস, তারপরে জি এর মান 9.8 ইন্টু 1 সেকেন্ড। এইবার এইটুকু দেখবা যে সব কিছুই সমান। এইটুকু তো ধ্রুবক, তাই না? ধ্রুবক তো সমান হবেই, কিন্তু 1 সেকেন্ড পরে সেই জন্য 1 দিয়ে গুণ করছি। মানে কি করছি বুঝতে পারছো আসলে? কোন সূত্রে কি বসালাম? জি ভাইয়া। জি, আমি এই যে এই টোটালটা কিন্তু লিখছি হচ্ছে ভি সমান ইউ প্লাস জি টি, এই সূত্রতে। ওকে, এখন তোমরা বলবা ভাইয়া একটু আগে শেখায় আসলেন যে ইউজ জায়গায় আমি ভি নট বসাবো, আর এখন আপনি আবার ভি সমান ইউ প্লাস জি টি বসাচ্ছেন। বসাও, সমস্যা কি? তুমি এখানে বসাতেই পারতা, কি সমস্যা? বসাইলেও হইব, না বসালেও হইব, ঠিক আছে? ওটা নিয়ে প্যারা নাই। তোমরা যখন প্র্যাকটিস করবা, করতে করতে অভ্যাস হয়ে যাবে যে কোন জায়গায় বসাবো আর কোন জায়গায় বসাবো না। জিনিসটা হচ্ছে এরকম। ওকে, তাহলে দেখো 1 সেকেন্ড পরে বেগ কত? 9.8 এমএস ইনভার্স 1। 2 সেকেন্ড পরে বেগ কত? বেড়ে যাচ্ছে কিন্তু, এমএস ইনভার্স 1। 3 সেকেন্ড পরে বেগ কত? 29.4 এমএস ইনভার্স 1। ক্লিয়ার? তাহলে বেগটা বাড়তেছে না? সময় যত বাড়তেছে, প্রথমে ছিল এটা বেগ ভি বের করতেছি আমি, ত্বরণ বের করতেছি না। ত্বরণ বের করলে এমএস ইনভার্স 2 দিতাম, বুঝছেন? ভাইয়া আমার না একটা কথা আছে। বলে ফেলেন। আমরা যদি নোট না করি তাহলে তো আর পড়বো না। না পড়লে আপনি এক্সাম দিলে পারবো কালকে পড়া কিভাবে? ধরবো যে এই শীটের উপরে তাহলে আমরা যতটুকু, পড়বো কিভাবে? এই শীটটা আমি দিয়ে দিব আপনাকে, কালকে যে প্রিন্ট করে নিয়ে আসবেন। আর যদি প্রিন্ট না করতে চান তাহলে এই পিডিএফ দেখে মুখস্থ করবেন, লিখে সূত্রগুলো। কালকে আমি কালকে পড়া মানে? কালকে পড়া মানে বুঝে নাই। মানে কালকে পরীক্ষা লাগে জন্য পড়া ধরবেন কি? কালকে পড়া ধরবো, আজকে যা পড়াচ্ছে কালকে পড়া ধরবো আমি। কালকে ক্লাস হবে না? কালকে, হ্যাঁ কালকে ক্লাস হবে না তো, একদিন পর পর একদিন পর না আপনাদের ক্লাস। আর যদি হ্যাঁ ধরেন কালকেও যদি ক্লাস নেই, আমার সিলেক্ট এই যে আপনার বই তো লেখাই রয়েছে, আমি এর উপরে ক্লাস নিয়ে নিলাম, সমস্যা নাই। ওটা নিয়ে প্যারা নাই।
ক্লাস ওখানে নিয়ে শেষ করে দেন। হ্যাঁ ওটা নিয়ে প্যারা নাই। ওকে, তাহলে দেখো সময় যত বাড়তেছে বেগও তত বাড়তেছে। 1 ছিল 2 হয়েছে, এই দেখো 9.8 ছিল 19.6 হয়েছে, যেই 2 থেকে 3 হয়েছে আরও বাড়ে গেছে, মানে 1 গুণ করে বাড়তেছে। তাহলে 9.8 করে বাড়তেছে। তাহলে কি বুঝলাম? যে সময় যত বাড়তেছে বেগও তত বাড়তেছে, মানে সময় যত বাড়বে বেগও তত বাড়বে। বুঝতে পারছো? এই যে সমানুপাতিক কথাটা এই জন্য আমি ব্যবহার করলাম। এইবার এই যে সমানুপাতিক যদি এরকম লেখা থাকে তাহলে ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি না যে v1/v2 = t1/t2, এটাও লিখতে পারি। বা আমরা ওই যে সমানুপাতিক ক্ষেত্রে হচ্ছে এটাও লিখতে পারি যে v1 বাই আড়াআড়ি গুণ করলে কি লিখতে পারি? এই সূত্রটা এসএসসি তে তরঙ্গের অধ্যায় পড়ছিলাম, তখন ছোট হাতের টি ছিল না, বড় হাতের টি আর √ওভার ছিল। সেটাও আছে, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো প্যারা নাই। নতুন জিমেল খুলে আসতেছে, এইবারও আছে। ছেলেটা নতুন জিমেল খুলে অ্যাড নিচ্ছে। আহারে কত কষ্ট এদের কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে রে। দেখি ওর আব্বু আম্মুর সাথে যোগাযোগ করব, ও কার গায়ে হাই। এটা অন্য কি হলে কিভাবে বুঝবেন? আমার আইকিউ লেভেল যে 100-1000, আল্লাহর রহমতে আইকিউ লেভেল এরকম পাশে 0.000 দিতে থাকবা, শেষ হবে না এরকম পার্সেন্টেজ, বুঝছো? ট্রাই করে দেখতে পারো। ওকে, হচ্ছে ভি সমানুপাতিক টি। এখন সেখান থেকে আমরা এইটাও লিখতে পারি, এগুলো লাগবে না কখনোই, বাট আমি শেখাচ্ছি, বেসিক থেকে একদম শেখাচ্ছি যে তোমরা হচ্ছে এখান থেকে কি লিখবা বা এখান থেকে এইটা লিখবা কিভাবে, তাই শেখালাম। ওকে, এখন তাহলে v1 দ্বারা কি বোঝাচ্ছে? এখানে প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগ v2, প্রথম বস্তুর অতিক্রান্ত সময় t, দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত সময় t2। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? না বোঝার তো কিছু নাই, একেবারে পান্তাবাদি তো শিখাচ্ছি। কারো কি কঠিন লাগছে এই অধ্যায়টা? না ভাইয়া এখনো পর্যন্ত লাগে নাই। এখনো পর্যন্ত লাগে না? তাহলে লাগাই দিই, না ভাইয়া, তাহলে কঠিন লাগাই দিই। না লাগানোর দরকার নাই। আস্তে আস্তে যাও, ঠিক আছে, বুঝবা। ওকে, থার্ড ল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার, মানে বর্গের সমানুপাতিক বলেছে। ওকে, বর্গের সমানুপাতিক বলেছে, বর্গের সমানুপাতিক কথাটা হচ্ছে এরকম, বর্গের সমানুপাতিক, তাছাড়া আর কিছু না। এবার তাহলে আমার এইচ সমানুপাতিক টি স্কোয়ার এইটা। এখন তোমরা তাহলে এইটা সমান সমান কি লেখা যায়? যারা ফার্স্ট ক্যালকুলেশন হ্যাক্সের ফার্স্ট ক্লাস করে আসছো তারা কি লিখবা বলো? তারা লিখবা যে h1/t1, h1/h2, h1/h2 ইকুয়াল টু t1/t2 দিয়ে তারপরে এখানে স্কোয়ার আর এখানে স্কোয়ার, যেহেতু টি স্কোয়ার বলছিল। এটা তোমরা ক্লাস করে আসলে বুঝতে পারবা। আর ডাইরেক্ট আমি এইটাও মুখস্থ রাখতে পারি, ডাইরেক্ট মুখস্থ রাখবা সূত্র হিসেবে, আর এইটাও মুখস্থ রাখবা, h ইকুয়াল টু হাফ জিটি। ওকে, যদি যে কোনো একটা দূরত্ব যে বলে যে তোমার প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব h1, বা প্রথম তোমার হচ্ছে ডি দিয়েও প্রকাশ করতে পারো, কিন্তু আমরা এইচ দিয়ে প্রকাশ করব, কারণ উপরের দিকে যাচ্ছি, বুঝছো? উপরের দিকে, এই জন্য আমরা এইচ ব্যবহার করতেছি। মাথায় কি ঢুকছে? এ দেখো, আমরা এক্স অক্ষ এদিকে যাচ্ছিলাম, ওয়াই অক্ষ উপরের দিকে যাচ্ছি। ওয়াই অক্ষরে আমরা কি বলবো? এই যে ওয়াই অক্ষরে উপরের দিকে যাচ্ছি, উচ্চতা না এটা কি আর এখন দূরত্ব আছে? আমি নিচে যদি ব্যবহার করতাম তাহলে তো ডি ব্যবহার করতে পারতাম, বুঝতে পারছো? হ্যালো, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি যখন সমান সমান রাস্তাতে হাঁটতিছো তখন কি তোমার উচ্চতা লাগতেছে কোনো কাজে? তোমার কি উচ্চতা লাগতেছে না? তখন আমরা দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি। আর যখন একটা রকেট ধরো উপরে, পৃথিবীর উপরে যাচ্ছে, তখন এই যে দূরত্বটাকে তখন আমরা এইচ দিয়ে প্রকাশ করি না, উচ্চতাকে আমরা স্মরণ ধরি, উচ্চতাকে আমরা দূরত্ব ধরি। জি ভাইয়া, হ্যাঁ সেটা বোঝাইছি, তাছাড়া কিছু না। ওকে, চলো নিচের দিকে আমরা আরো আগাইতে থাকি। এরকম যদি প্রত্যেকটা স্লাইড মেক করা থাকতো রে, আমি দিনের দিন শেষ করে দিতে পারতাম অধ্যায়। ওকে, দেখো এবার শর্টকাটের কিছু জিনিস না, এই অধ্যায়টা এক বেশি গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, এই জন্য এইটার উপরে দিয়ে দিচ্ছি, শর্ট নোটের উপর দিয়েই, ঠিক আছে? কিন্তু অন্যগুলোই অনেক কথা লেখা লাগে, এক্সট্রা কিছু সূত্র লেখা লাগে, এক্সট্রা ভাবে বোঝানো লাগে। অবশ্য আমি এটা দিয়েও করতে পারবো, কোনো ব্যাপার না। তাহলে কি আমরা এই চ্যাপ্টারটা শুধু এমসিকিউ এর জন্য বেশি করে প্র্যাকটিস করব? না, আপনারা সিকিউর জন্যও করবেন,
বাট সময় আছে, আমি বলে দিব, ঠিক আছে? আর আমি টাইপ ওয়াইজ দিয়ে দিব, ওই অনুযায়ী করবেন তাহলেই হচ্ছে। ওটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। ওকে, টাইপ 2, টাইপ 1 শেষ করলাম, এবার টাইপ 2 টি তম সেকেন্ডে সংক্রান্ত, টি তম সেকেন্ড মানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যাই বলেন এখন, একটা বলে না যে 10 সেকেন্ড পরে স্মরণ কত, 10 সেকেন্ড পরে ত্বরণ কত, এরকম বলে না, সেইগুলা। দেখো সূত্র হচ্ছে তোমাকে বলো যে 10তম সেকেন্ডে তোমার হচ্ছে স্মরণ কত, বা যে কোনো একটা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা। যখন তোমাদের প্র্যাকটিস শিট দিব তখন এইগুলো পাবা, তখন সূত্রের সাথে মিলাই তোমরা প্র্যাকটিস করে নিবা। ওকে, এবার তোমরা বলবা যে ভাইয়া এখানেই তো একটা প্র্যাকটিস দিতে পারতেন। হ্যাঁ, দিতে পারতাম, বাট তখন দিলে ওই 15 পেজটার যে 15 পেজে যা লিখছি ওইটা হয়ে যেত তোমার হচ্ছে 20-22 পেজ বা তারও বেশি। তখন বইটা হচ্ছে আর কম্প্যাক্ট মানে ছোট থাকতো না, তখন মোটা হয়ে যেত। আর মোটা হইলে তো ভালো লাগে না তোমাদের পড়তে। মোটা বই কি ভালো লাগে পড়তে? না, ভয় লাগে। এই তো টায়ার্ড ওই তো, লাগে মনে হয়, এই জন্য- হায় আল্লাহ। এই জন্য এখানে 21টা চ্যাপ্টার আমি শেষ করব হয়তো আপনার 200 পৃষ্ঠার মধ্যে, এবারে 200 পৃষ্ঠার মধ্যে। তাহলে একেবারে কম্প্যাক্ট একটা ছোট্ট একটা বই হবে, বেশি বড় না। ওকে, দেখো যে এখানে বলেছে টিএইচ, আমি বুঝাইছি ওই টিএইচ এর কোনো কিন্তু মান না, এমনি মানে টিএইচ জাস্ট বুঝাইছি আমি যে এততম সেকেন্ডে তোমার যদি অতিক্রান্ত দূরত্ব বলে যে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি এটা ব্যবহার করবা। এই ভি নট মানে কি বলো তো? আদিবেগ। Yes, এটা হচ্ছে আদিবেগ। হ্যাঁ, এটা হচ্ছে আদিবেগ। আর তারপরে হচ্ছে এ ত্বরণ, টি হচ্ছে সময়, দেওয়া থাকলে আমি বের করতে পারতেছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, সুতরাং আমার 2 নাম্বার। এবার যদি তোমার ত্বরণ বের করতে বলে, এইগুলো কিন্তু শর্টকাট, সবগুলোই এমসিকিউতে আসবে, সব দেখে এমসিকিউতে আসে। যখন আমি রিভিশন ক্লাস নিব তখন আমি সবগুলো শেখাই দিব। ওকে, রিভিশন ক্লাস বা এই জিনিসগুলো তুমি পাবা হচ্ছে ক্যালকুলেশন হ্যাক্সের মধ্যে, আমি শিখাই দিব। ওকে, তাহলে ত্বরণ নির্ণয় সূত্র SM মাইনাস SN ডিভাইডেড বাই TM মাইনাস TN। মানে দেখো এন, এখানেও এন, উপরে নিচে এন, এম উপরে এস দিবা, উপরে 2টাই এস, নিচে 2টাই টি, আর মাঝখানে মাইনাস। একেবারে সহজ, এইভাবে মনে রাখবা। ওকে, তাহলে এখন পরিচয়ে আসি যে কি জিনিস। তুমি আবার এই সূত্রটাকে, হ্যাঁ দেখো, TM তম সেকেন্ডে মানে বলে দেবে যে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10, আর 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এরকম কোনো ম্যাথ পাইছো সামনে? 20 পাইছো কেউ? এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে ওইগুলো সলভ করা যায়। যে 23তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত, তাহলে ত্বরণ কত? নাও, এই সূত্রে বসানোর সাথেই একদম সবগুলোর মান দেওয়া থাকবে, 4টেরই মান দেওয়া থাকবে। তোমার জাস্ট এখানে এই শর্টকাটটা ইউজ করলে মার্ক কাটবে না? না মার্ক কাটবে না, সমস্যা নেই, ওটা নিয়ে প্যারা নাই। আর এটা শর্টকাট, এই ধরনের ম্যাথ আসলেও তোমার ইসেই আসে, এমসিকিউতে আসে, সিকিউতে আর ইন্টারমিডিয়েটে আসবে না। সিকিউতে কি আসবে এই অধ্যায় লাস্টে আমরা শিখবো। প্রাস, পয়রা ফলা আকার দন্ত প্রাস থেকে আসবে, সব প্রাস থেকে আসবে, ঠিক আছে? প্রাস আছে, নাম শুনেছো কখনো এটার? না, ওই যে আপনি একদিন দেখাইছিলেন। হ্যাঁ, ওই যেদিন দেখাইছিলাম ওইটা, ওটা নিয়ে প্যারা নাই। ওকে, ঠিক আছে, চলো আমরা নিচের দিকে অগ্রসর হই। নিচের দিকে এইবার আরও শর্টকাটে ঢুকতেছি। দেখো, শর্টকাটের উপর শর্টকাট, এত শর্টকাট দিয়ে রাখছি, এমসিকিউ তো বস হয়ে যাবে। ওকে, টাইপ 3 শর্টকাট হচ্ছে তক্তায় প্রবেশতা। এই ম্যাথ কি বাপের আমলেও কখনো কেউ দেখছো? হ্যাঁ দেখছি, ওই যে বুলেটের ম্যাথগুলো। হ্যাঁ, বুলেটের ম্যাথ। প্রবেশ করতে ওইটা। হ্যাঁ, তা তোমরা কি এগুলো শর্টকাটে অ্যাপ্লাই করতা নাকি লং কাট? ওই লং তো। হ্যাঁ, তোমরা এগুলো লং কাট, আমি এইটা লং। জাহিদ ভাই শিখে গেছিল। ওকে, এইটা লংটা শেখাবো আমি তোমার নিউটনিয়ান বলবিদ্যায় 4 নাম্বার চ্যাপ্টারে, আর এটা শর্টটা শেখাচ্ছি তোমার এই চ্যাপ্টার 3-তে। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার 2 জায়গায় 2 রকম শেখাবো। ওকে, দেখো, বিষয়টা হচ্ছে এরকম যে তক্তায় প্রবেশতা মানে তক্তায় কি পরিমাণ প্রবেশ করতেছে, কি তক্তায় প্রবেশ করতেছে না, এইটা হচ্ছে আমরা এখানে দেখব। এখন হচ্ছে সূত্র x ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে শর্টকাট, কিন্তু এটা তোমরা সিকিউতে ব্যবহার করতে পারবা না। ওকে, সিকিউতে ব্যবহার করতে পারবা না, আর এই জিনিসটা তোমার সিকিউতে আসবেও না। সিকিউতে তোমার এমনিও আসবে না, অমনিও আসবে না, বাট তোমার এমসিকিউতে আসবে, ঠিক আছে? সেই হিসেবে মুখস্থ রাখবা, x ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন ট্রিক 1, এখানে দেখো আদিবেগ আছে, এগুলো লাগে না, তারপর দিয়ে দিয়েছি অতিক্রান্ত দূরত্ব x, আর যেতে পারবে মানে একটা ধরে এ একটা কাঠ, ওকে, এখান থেকে পিস্তল দিয়ে বুলেট বের করেছো, এখানে কাঠটা ভেদ করে চলে যাচ্ছে, এইটা হচ্ছে সেই হচ্ছে x,
মানে ভেদ করে কতটুকু যাচ্ছে, বুঝতে পারছো? ভাইয়া এন দিয়ে কি বোঝায়? এন দিয়ে কি বোঝায়? এ তো আরও বুদ্ধিমতী। যাই হোক, ভালো প্রশ্ন করছে ও, ওর প্রশ্নটা ভালো লাগছে। দেখেন প্রশ্নে আসি। প্রবেশের পর ধরো বলেছে যে হচ্ছে কত বলবে, দাঁড়াও আমি প্রশ্ন কি দেখব। তোমার যদি বলে যে 0. এইটা দিয়ে করবো, ওকে, 0.06 মিটার, ওকে, 0.06 মিটার ভেদ করার পর গুলিটি বেগ অর্ধেক হয়ে গেল, বেগ অর্ধেক হয়ে গেল, বা এত ভেদ করার পর এত হয়েছে। মানে এইটা কিসের মান বলো তো? এই যে ভেদ করে যাচ্ছে, এত পরিমাণ ভেদ করতেছে, এটা কিসের মান? এটা হচ্ছে এস এর মান। বুঝতেছো কথা কি? বুঝেছো? জি ভাইয়া। ওকে, এস আমরা এত পরিমাণ ভাইয়া ভেদ করার পর, বলেন নেটওয়ার্কের সমস্যা। ওরে আল্লাহ রে, ওকে, বোঝো যে বলতেছে যে এত পরিমাণে ভেদ করতেছে, ভেদ করে চলে যাচ্ছে। একটা তক্তা ছিল এরকম, ওকে, এখানে একটা তক্তা আছে, ওরে মোটা তক্তা, ওকে, এখান থেকে গুলি মারিছি, এরকম যাচ্ছে, গুলি যায় ওই ভিতরে ভেদ করে চলে গেছে এই পর্যন্ত। এখন এই যে ভেদ করে চলে গেছে, এই যে এই ভিতরের যে অংশটুকু ভেদ করে গেছে, মানে যতটুকু গুলিটা ঢুকে গেছে ওইটুকু হচ্ছে আমার এস এর মান। ক্লিয়ার? সেটা কত? 0.06। একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন করাচ্ছি, প্রশ্ন দিয়ে উদাহরণ দিব, ওকে। তাহলে এস এর মান হচ্ছে 0.06, এটা হচ্ছে একটা প্রশ্ন, ওকে। এইবার তাহলে তোমাকে বললো হচ্ছে এইটা, এই যে বেগ অর্ধেক হারিয়ে ফেলছে এরকম। তাহলে তোমাকে বললো যে হচ্ছে এত মিটার ভেদ করার পর বেগ অর্ধেক হয়ে গেল, তাহলে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, মানে কতটুকু ভেদ করে যাবে, আর কতটুকু যাইতে পারবে, গেছে এস পরিমাণ, আর কতটুকু যাইতে পারবে। ক্লিয়ার? একটা তক্তা ভাইয়া। ছিল, বুলেটটা মাঝখানে পর্যন্ত এটে গেছে, এখনো যাচ্ছে, কিন্তু আর কতটুকু যাইতে পারবে সেটা চাইছে, মানে এক্স এর মানটা চাইছে, ওকে। শর্টকাট হচ্ছে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এখন বলেছে যে অর্ধেক, অর্ধেক ভেদ করেছে, অর্ধেকের কথাটা বলে দিছে, সেই জন্য আমরা ব্যবহার করব অর্ধেক। তাহলে অর্ধেক বলতে কি 1/2, কিন্তু এন এর মান কোনটা বলো তো? এন এর মান হচ্ছে এই নিচেরটা, এইটা হচ্ছে এন এর মান, এর টোটালটা কিন্তু এন এর মান না। অনেকে ইয়েস, অনেকে ভুল করে। তাহলে এখানে 2 বসাও, 2 বসালে কথা হচ্ছে, এখানে 2 বসালে 4 হচ্ছে। 4, 4 থেকে 1 মাইনাস করো, 3। 3। তাহলে সূত্র কি আসতেছে? এক্স ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 3। এইবার এইটাই মান বসাও, 0.06 ডিভাইডেড বাই কত তোমার? 3। দেখা যাচ্ছে না? না। তাহলে বের হয়ে আবার আসো, এইটাই। অন্যরা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। একবার দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পর পর। ও, সবার কি এরকম সমস্যা হচ্ছে? আচ্ছা হ্যাঁ ভাইয়া, ভাইয়া। না ভাইয়া আমাদের সমস্যা নেই। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। ওকে, দেখো এক্স ইকুয়াল টু এস বাই 3 পাচ্ছি, আর সেখান থেকে আমি এস এর মান কত, এই যে এস এর মান দেওয়া ছিল প্রশ্নে যে 0.06, তাহলে তোমার হচ্ছে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসে বলো? 0.02। অ্যান্সার 0.02 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। কতক্ষণ লাগবে তোমার এই এমসিকিউটা সলভ করতে? আমি মনে করি যে 10 সেকেন্ডও লাগবে না, 10 তখন সেকেন্ড। তোমার যখন একদম পারদর্শী হবে 10 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরোয় চলে আসবে। এইগুলো তোমার মেডিকেলে আসে, ইউনিভার্সিটিতে আসে, তোমার এইচএসসিতে আসে, এই ধরনের এমসিকিউগুলো। এইবার দেখো এখানে কতগুলো আমি কত কি দিয়ে রাখছি, দেখো এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? 2 রকমের জিনিস দিয়ে রাখছি আমি, 2 রকমের। দেখো এখানে 6টা আছে, ওকে, দাঁড়াও, একটা হারালে আরেকটা Yes. বেশি হয়ে গেলে। না 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 না, হ্যাঁ তোমার কথা ওইটা ঠিক আছে, ওটা আলাদা। এখন একটা হচ্ছে যে দেখো প্রবেশের পর, আরে আল্লাহ এখানে এই জিনিসটা আসলো কে, ওকে, একটা হচ্ছে প্রবেশের পর, ওকে, প্রবেশের পর, প্রবেশের পর, প্রবেশের পর বলতেছে এই 3টা, ওকে, এই 3টা সূত্র, এক্সের সূত্র, এইগুলা বুঝতে পারছো? এক্সের সূত্র আমরা এইগুলো ব্যবহার করবো, শর্টকাট সবগুলো এইগুলো ব্যবহার করবো, দেখবা যে মিলতেছে। ক্লিয়ার? যখন প্রবেশ কথাটা উল্লেখ থাকবে, কি বলেছি, প্রশ্নে যখন প্রবেশ কথাটা উল্লেখ থাকবে তখন আমরা এই 3টা সূত্র ব্যবহার করবো। এখন যদি বলে শুধু এই কথাটা যদি না বলে, শুধু বলে যে অর্ধেক হয়ে গেল, মানে এই যে বেগ আদি বেগের অর্ধেক হয়ে গেল, এই বেগ আদি বেগের এইটুকু বলেনি, ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলিনি, শুধু বলেছে বেগ অর্ধেক হয়ে গেল,
তাহলে আমরা কি ব্যবহার, এই যে অর্ধেক হয়ে গেলে কি একটু আগে কি ব্যবহার বের করে আসলাম, এক্স ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 3, মানে ডাইরেক্ট সূত্র মেরে আসলাম না। এটা কিভাবে আসছে, আমার সূত্র কি ছিল শর্টকাট বলো তো, এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, এটা ছিল না? তাহলে জি ভাইয়া এখানে অর্ধেক, অর্ধেক মানে এন এর মান কত বলো তো, অর্ধেক 2 ছিল। তাহলে 2, এন এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2, কারণ এই নিচের অংশটা আমি ভগ্নাংশের নিচের অংশটা ধরবো এন এর মান। তাহলে এখানে আমি দিই এস ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, এখানে 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 1, তাহলে সেই এস ডিভাইডেড বাই 3 হয়। মানে আমি ডাইরেক্ট একটা শর্টকাট দিয়ে রাখছি যে এ দেখো বেগ অর্ধেক হলে তোমার এস ডিভাইডেড বাই 3, আর প্রবেশের পর অর্ধেক হলেও সেটা সূত্রেও প্রায় এস ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া তারপরে বেগ আদি বেগের দিলে সমস্যা কি, বেগ আদি বেগের 1/3 হলে 1/3 এন এর মান কত বলো, 1/3, এন এর মান কত 3। তাহলে এবার দেখো, তাহলে আমি এই সূত্রে 3 বসালা কি হইতো, ধরো এক্স ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, তাহলে এবার 3 বসালাম, তাহলে এস ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হবে বলো, 9 থেকে 9 মাইনাস 1 হ্যাঁ কত হবে 8, এই যে 8 হয়েছে, হয়েছে এক্স ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 8 হয়েছে, এটা এক্স ইকুয়াল টু এস ডিভাইডেড বাই, এইটাই হচ্ছে কথা। প্রত্যেকটা এইভাবে, এই যে বেগ আদি বেগের 1/4 হলে পরে যে 1/3 বেগ হারালে এখানে 4s ডিভাইডেড বাই 5 হইছে কেন? এইটা আসলে আমিও জানি না, এই শর্টকাটটা যে কিভাবে বের করছে আমি অনেক চেষ্টা করছিলাম, আমি একটা বইতে পাইছিলাম, আমি অনেক চেষ্টা করলাম যে এইটা বের করতে, বাট কোনোভাবে হিসাব নিকাশ মিলাতে পারলাম না। কেউ যদি মিলাও অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আমি কোনোভাবে হিসাব নিকাশ করে এইটা বেরোতে করতে পারলাম না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে না এইগুলো আসেও না, এই 3টা আসেই না, আসে না বলে খুব রেয়ার, খুব রেয়ার। এখন রেয়ার হইলেও আমি যেহেতু এমসিকিউ ট্রিক্স শেখাচ্ছি, সুতরাং আমি দিকে রাখলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এই 3টাই আসছে, এই 3টা দিয়েই, বুঝছো? জি ভাইয়া। ওকে, মানে যা আসে না তাও শিখবো, যা আসে তাও শিখবো। পরীক্ষার আগে শুধু আমরা কি করবো, যেগুলো আসে সেগুলো পড়ে যাব, কথা হচ্ছে আমাদের এরকম। ওকে, এবার নিচে আসি। এই যে আপনাদের বুলেটের এই হচ্ছে আপনাদের তক্তা আর রাইফেল। ওকে, তক্তা আর রাইফেল, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ যদি আমি এখানে ধরি ভি গুণ, আমি ধরলাম 10 গুণ, ওকে, করা হলে তক্তার সংখ্যা এন কত? এইবার তাহলে ট্রিক, তাহলে আমি তক্তার সংখ্যা চাইছে, এন বের করতে পারছে, সূত্র কি এন ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে ভি যদি 10 গুণ হয় কত কত হবে 100 100, এন ইকুয়াল টু 100। কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে অ্যান্সার করতে? 1 সেকেন্ড হতে পারে। 1 সেকেন্ড লাগবে। ওকে, এইবার একটা রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে এন সংখ্যক তক্তা, এন সংখ্যক যদি আমি বলি যে 9টা, ঠিক আছে, 9টা বা 16টা, মানে 9টা তক্তা ভেদ করতে পারে। গুলির বেগ, আর ব্যাগ হবে না রে, বেগ হবে, কি টাইপিং রে আমার, বেগ। ওকে, বেগ প্রয়োজন হবে, ভি কত, উল্টোটা এই পাশের স্কোয়ারটা এই পাশে রুট হয়ে গেল, কত হবে বলো? 3 হবে। 3, কত সেকেন্ড লাগবে? ওই তো 1 থেকে 2 সেকেন্ড লাগবে। পোলাপানের বলে এমসিকিউ সলভ করতে অনেক সময় লাগে, এইগুলো তোমার ওই এডমিশনে তো চলে আসে। পেছন থেকে যারা না জানে তারা তাকায় থাকবে করতেছে কি। ওইটাই। আর তোমরা এইগুলা কখন ব্যবহার করতে পারবা, এগুলো তোমরা হচ্ছে ইসের সময় ব্যবহার করতে পারো, তোমাদের গ ঘতে উত্তর মেলানোর জন্য, বুঝছো, যে উত্তরটা তোমাদের ঠিক আছে কিনা, যখন লং শেখাবো তখন উত্তর মেলানোর জন্য এটা ব্যবহার করতে পারবা। ওকে, টাইপ 5-এ চলে আসি। কি এখনো কি ভাল লাগতেছে নাকি মনে হচ্ছে যে কঠিন? না ভাইয়া মজাই লাগতেছে। এখনো? তাহলে সাজা দিয়ে দিই। না না দরকার নাই। টাইপ 5, ওকে, টাইপ 5 প্রত্যেকটা দেখো যে সূত্র আমি টাইপের মধ্যে নিয়ে আসছি। এইটা হচ্ছে বেস্ট একটা জিনিস, যে একটা টাইপের কয়টা সূত্র আছে, কয়টা টাইপের কয়টা সূত্র আছে, এইটা তুমি জানতে পারতেছো, ঠিক আছে? ভাইয়া কে যেন আপনার গ্রুপে মেসেজ দিছে আপনি মেনশন করে, একটু দেখেন। কি মেসেজ দিছে? একটা ছবি পাঠাইছে, কি ছবি দেখি নাই। ওই তো ভর্তি সংক্রান্ত। কোন গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে। ওই তো আমাদের এসিএস এর 1 যেটা। সার্ভার ডাউন, হ্যাঁ সার্ভার ডাউন তো,
আমি বারবার বললাম যে পিসি দিয়ে ট্রাই করেন, পোলাপান পিসি দিয়ে ট্রাই করতেছে না, পিসি দিয়ে ট্রাই করলে হয়ে যাবে। ওকে, যাই হোক, তারপরে দেখেন যে একই সময়ে একটি বস্তুকে, এখন উচ্চতায় মিলিত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো এবার কোনগুলো? উচ্চতায় মিলিত মানে আকাশে দেখা, আকাশে দেখা হচ্ছে, ঠিক আছে? আপনি প্লেনে যাচ্ছেন, আপনার বান্ধবী প্লেনে যাচ্ছে, আপনি যাচ্ছেন হচ্ছে প্লেনে, আপনার বন্ধু প্লেনে যাচ্ছে, দেখা হয়ে গেল মাঝ আকাশে, বুঝছেন সেটা? একই সময়ে একটি বস্তুকে উপর থেকে নিচে ও অপর বস্তুকে নিচ থেকে উপরে, বুঝতে পারছেন কিছু কথা? ধরেন আপনি লাফ দিচ্ছেন ছাদেরতে, আর আপনার এক বন্ধু উপর থেকে এরকম যাচ্ছে পাশ দিয়ে, বুঝছেন? দেখা হয়ে গেল, আরে বন্ধু তুইও লাফ দিছিস, আরে বন্ধু আমি উপর যাচ্ছি, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম, এই আর কি। ওই তো ইট খেলার মার্বেল হ্যাঁ ছোড়া হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম। মিলিত সময় টি বের করবো H/V, ভি হচ্ছে বেগ, এইচ হচ্ছে উচ্চতা। যদি আমার মিলিত সময় বের করতে বলে যে এই দুইটা বস্তু কখন মিলিত হবে, এরকম এসএসসিতে করে আসছেন না? জি ভাইয়া। জি, এটা তো এই জাতীয় জিনিসটা। question ছিল। হ্যাঁ ওই তো এরকম, যে মিলিত সময় টি, উচ্চতা এইচ, নিক্ষেপণ কোণ সেটা হচ্ছে ভি, নিক্ষেপণ বেগ। ওকে, এবার ভূমি থেকে মিলিত স্থানের উচ্চতা, মানে ভূমি থেকে কত উচ্চতায় দুইটাই বস্তু একসাথে মিলিত হবে, ঠিক আছে? ভূমি থেকে সেটা হচ্ছে H" দিয়ে আমরা প্রকাশ করেছি, তাহলে H = G/2 H/V তার স্কোয়ার। এ প্রত্যেকটাই সূত্র শর্টকাট, প্রত্যেকটাই তুমি প্রত্যেকটা অ্যাপ্লাই করতে পারবা, প্রত্যেকটা একদম ঠুটস্থ রাখবা। এগুলো কি শর্টকাট আগে জানা ছিল? না ভাই, আমি সূত্রটা আরেকবার পড়ায় দেন তো, দ্বিতীয়টাই। কোনটা? দ্বিতীয়টা? ওই যে দ্বিতীয়, হ্যাঁ হ্যাঁ ওইটা। ভূমি থেকে কত উচ্চতায়, দেখো তুমি একটা বস্তু নামতেছিল, একটা বস্তু উঠতেছিল, ওকে, এটা নামতেছে আর এটা উঠতেছে, এখন এই একটা উচ্চতা, এইটা হচ্ছে H, H, এইটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে এই উচ্চতা, এইটা কি বলতো? এটা হচ্ছে এই যে তুমি হচ্ছে যে তোমার উচ্চতা ধরো 10 মিটার দেওয়া আছে, এইটা। এখন তোমাকে বলেছে যে ভূমি থেকে কত উচ্চতায় তারা মিলিত হবে একসাথে, মানে দুইটা এসে অ্যাক্সিডেন্ট করবে একসাথে, বুঝছো? তাহলে সেটা হচ্ছে H = H - G/2 H/V তার হোল স্কোয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। ভি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, নিক্ষেপণ বেগ ভি, আর হচ্ছে মোট উচ্চতা সেটা হচ্ছে এইচ, মোট উচ্চতা, কিন্তু অবশ্যই মোট উচ্চতা। এটা কি প্রশ্ন যে মানটা দিয়ে থাকবে, এটা এস এর মানটা? হ্যাঁ, এইচ এর মান দেওয়া থাকবে, এই যে মোট উচ্চতা, কিন্তু এটা কিন্তু যে কোনো একটার উচ্চতা না, কিন্তু মোট উচ্চতা। ওকে, ভাইয়া কোশ্চেনে কি নিক্ষেপণ বেগের মানটা দেওয়া অবশ্যই থাকবে? সব দেওয়া থাকবে, সব, এখানে যে কয়টা এলিমেন্ট দেখতেছেন সব দেওয়া থাকবে। সহজ না? জি ভাইয়া, মজাই লাগতেছে। এইবার ছোট টাইপ ছোট 6, প্রশ্ন। এইবার টাইপ 6 আমি সহজ করে দিচ্ছি বলে, আপনি যদি বইটা খুলতে পারেন, খুলে দেখেন মাথার উপর দিয়ে যাবে, বুঝছেন? মাথার উপর দিয়ে যাবে, অত আপনার মাথার উপর বই দরকার নাই। আসলে আমি আর বই খুলবো না। না না, ওইভাবে করা যাবে না, তাহলে তো পুলিশ আমার ধরে নিয়ে যাবে যে তুই লস করে দিচ্ছিস মানুষের, তখন সমস্যা। যাই হোক, টাইপ 6, টাইপ 6 হচ্ছে বিমান ও বোমা। ওকে, বিমান ও বোমা নিক্ষেপণ সংক্রান্ত সূত্র এবং শর্টকাট। বিমান আর বোমা মানে প্লেন যাচ্ছে হিরোশিমা নাগাসাকি, এটার হচ্ছে শুনেছো কাহিনী? জি ভাইয়া, জি ভাই, জার্মানিতে। nuclear bomb। ছিল হ্যাঁ, একদম শেষ। জাপানে। হ্যাঁ ওই যে একদম। কেমিস্ট্রি বইতে আছে আইসোটোপের ব্যবহার বলেন তো ওইখানে। কোন পৃষ্ঠায় ছিল, বাম পাশের পৃষ্ঠায় নাকি ডান পাশের পৃষ্ঠায়? বাম পাশের পৃষ্ঠায়। হ্যাঁ, অল্প একটু জায়গাতে। হ্যাঁ, এই তো, সাবাস। এটা কি পড়া পড়ছে তাহলে? আমি কি জীবনে কি করলাম? আপনি আমাদের পড়াচ্ছেন। ওই যাই হোক, আর টাইপ 6 সেটা হচ্ছে বিমান আর বোমা। আপনি উপর থেকে যাচ্ছেন, একটা টুক করে একটা বোমা ফেলাই দিয়ে গেলেন, 100 জন মরে গেল, কাহিনী খতম, তাই না? কত সহজ মানুষ মারা। এখন ইভা আর ফারিয়া তো চলে যাবে, যে পিয়াল ভাইয়ের বাড়ির উপর ফেলাবো, চলো। আমি গেলে না ভাইয়া। ফিজিক্স কেউ শেখাবেন না, ঠিক আছে? ওকে, সূত্র হচ্ছে এরকম যে T = √2G/T G। এখন এটা কিসের সূত্র? এটা হচ্ছে যদি তুমি ভূমিতে পৌঁছাতে সময় তোমাকে বললো ওই উপর দিয়ে যাচ্ছিল, এখন আনিকা কি করলো, একটা বোমা পছন্দ হয়েছে, পিয়াল ভাইয়ের মাথার উপর ফেলতে হবে। পিয়াল ভাই কঠিন করে বুঝাইছে, পিয়াল ভাই বকা দিছে, পিয়াল ভাইয়ের মাথার উপর ফেলতে হবে, এখন টুক করে ফেলে দিল। বিমান চালাচ্ছে একজন, আর ইভা তাকায় তাকায় দাঁত কালাচ্ছে, হে করে হাসতেছে, ঠিক আছে? এইবার কি করলো, যে বোমাটা ফেলাই দিছে, এখন পিয়াল ভাইয়ের মাথায় কত সময় পরে আসবে সেটা হিসাব করতেছে কে? যে কোনো একটা পাবলিক করতেছে, আল্লাহর বান্দায় যে কোনো একটা হিসাব করতেছে, এটা আমার মৃত্যু দেখতেছে, ঠিক আছে? যে মাথায় পড়বে আর শালা শেষ।
এইবার সেই সময়টা টি ইকুয়াল টু √2g/g। এই ছাড়াও কিন্তু আরও সূত্র আছে, বাট ওইগুলো তেমন একটা ব্যবহার হয় না। তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করার সময় টের পাবা, ঠিক আছে? কিন্তু যেগুলো রেগুলার ব্যবহার করা হয় সেগুলো দিয়েছি, কারণ সব যদি দিয়ে রাখি 2000 সূত্র দিলে তোমরা কি মাথায় মানে নিতে পারবা? তোমরা লোড নিতে পারবা না তো। এই জন্য আস্তে আস্তে এই যে পাশে এতখানি জায়গা কেন ফাঁকা রাখছি জানো? অতিরিক্ত যখনই কোনো সূত্র বোঝানোর জন্য। না না না, এই বোঝানোর জন্য কি, এইটাই তো বই আকারে পাবলিশ হবে। তোমার এই জায়গাগুলো ফাঁকা রাখছি, তোমার অতিরিক্ত যে সূত্রগুলো পাবা এই পাশে লিখে রাখবা ছোট্ট ছোট্ট করে। আমার তো প্ল্যান বোর্ড বইয়ের ছিল ওরকম এসএসসি তে সরকারি ফ্রি জায়গা সব লিখে ভরে দিতাম। ওই তো এরকম দিবেন। তারপরে আরেকটা সূত্র, সেটা হচ্ছে x ইকুয়াল টু v0 √2h/g। ভূমি থেকে উচ্চতা h, ভূমি থেকে কিন্তু অবশ্যই ভূমি থেকে, উপর থেকে নিচে যেন আসবে না। অভিকর্ষ ত্বরণ g, আনুভূমিক বেগ v0 দ্বারা দেখছো আনুভূমিক বেগকেও কিন্তু বোঝাতে হবে। ফিজিক্স কি একটা জিনিস। ভূমি, হ্যাঁ। ধরো আমার নাম পিয়াল, ওকে, আমার নাম পিয়াল, বাড়ি আমার নাম পিয়াল, তোমাদের কাছে স্যার, আর এক জায়গায় গেলি আমার দোস্তরা বলবে এই শালা এদিকাই। এক জায়গায় স্যার পাচ্ছি, এক জায়গায় শালা পাচ্ছি, এক জায়গায় পিয়াল পাচ্ছি। জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেল v0। এক জায়গায় দেখে আসলাম স্থির বস্তুর ক্ষেত্রে v0 ব্যবহার করবো, আর এক জায়গায় দেখে আসলাম v0 মানে হচ্ছে আদিবেগ, আর এক জায়গায় এখন দেখতেছি আনুভূমিক বেগ, সেটা হচ্ছে v0 মানে ওই আদিবেগই বোঝাই। মেন কথা হচ্ছে আদিবেগই বোঝাই, ঠিক আছে? ও যে যাই বলুক না কেন আদিবেগই বোঝাবে না। ওকে, অতিক্রান্ত দূরত্ব x। তাহলে তোমাকে বলতে পারে যে তোমার পিয়াল ভাই তো ওই যে দেখা যাচ্ছে নিচে, কিন্তু কত তোমার বোমাটা কত দূরত্ব অতিক্রম করে যে তোমার পিয়াল ভাইয়ের মাথায় পড়লো, সেইটা হচ্ছে x। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। এরকম বাস্তব উদাহরণ দিয়ে কেউ বুঝাবে? এই এখানে টাইপ 6 দুইবার হয়ে গেল কেন? আরে আল্লাহ, মানুষ আমার খাইছে রে। এখানে টাইপ 7 হবে, সমস্যা না, আমি ঠিক করে দিবানি, টাইপিং মিস্টেক হইতে পারে। ওকে, টাইপ 7, পাশাপাশি ও মুখোমুখি অতিক্রান্ত সূত্র শর্টকাট। এতক্ষণ আমরা কি করছিলাম? ও উপর থেকে আসছিল, আমরাও যাচ্ছিলাম, দেখাশোনা হচ্ছিল একটু কোন জায়গায় মিলিত হবে সেটা নির্ণয় করলাম। আর এখন কি পাশাপাশি যাচ্ছি, যে বন্ধু তুমিও প্লেনে যাচ্ছ আমি প্লেনে যাচ্ছি, আইসো সেলফি, এরকম, ঠিক আছে? ওকে, পাশাপাশি বা একই দিক থেকে মিলিত, মানে একই দিক, ধরো তুমিও যাচ্ছ এইরকম, ও যাচ্ছে এরকম। ধরো ওই যে হয় না যে ধরো তোমরা দুই বন্ধু মোটরসাইকেলে যাচ্ছ, পাশাপাশি যাও না, সেইটা একই দিক থেকে, বাম থেকে ডানে বা ডান থেকে বামে, যেটাই বলো না করো, এইটা মিলিত হতে সময় টি ইকুয়াল টু, বলো তো এই চিহ্নের মানে কি? যদি যে না পারবে তারে একদম বকা দিব। বিয়োগ, মাইনাস। আর কেউ বলো শুনি যে কেন এটা এখানে ব্যবহার করব? আমি তো দেখতেই পাচ্ছি না এখানে কিছু। দেখা যাচ্ছে না? বের হয়ে যে আবার আসো, তাহলে দেখা যাবে। ভাইয়া পার্থক্য মাইনাস বুঝে। ইয়েস, বড় থেকে ছোট পার্থক্য, ছোট থেকে বড় কিন্তু পার্থক্য হয়। আপনি যে মাইনাসটা বলতেছেন, হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু বলতে হবে যে বড় মাইনাস ছোট। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? সবাই মনে রাখবেন। ছোটবেলা থেকে তো অসমতা পড়ে আসছিলাম। এই অসমটা এই যে এটা সর্বসম চিহ্ন। অসমতা কোনটা? তা জানে কিনা? আমি অসম পাইছি কিনা সবগুলোতে একই লাগছে দেখতে। যাই হোক, আমি অত জানি না, আমার ফিজিক্সের ভাষায় এটা বলে ভাই, এখন এটা জানি আমি। ওকে, এটা মাইনে নাও, কিছু করার নেই, পরে ঝগড়া করবা না নিয়ে। ওকে, এখন প্রথম গাড়ির বেগ v1, দ্বিতীয় গাড়ির বেগ v2, মধ্যবর্তী দূরত্ব d, আর মিলিত সময় t। সমস্যা কি হবে? এইবার মুখোমুখি বিপরীত দিক থেকে, তোমার বন্ধু আসতেছে এই পাশ থেকে, তুমি যাচ্ছ এই পাশ থেকে বাইক নিয়ে। চল বন্ধু দেখি অ্যাক্সিডেন্ট করলে কিডা আগে মরে। না ভাইয়া, ঝগড়া করতে যাইতেছে। ওই তো, ঝগড়া করতে যাক বা অ্যাক্সিডেন্ট করলে কিডা আগে মরে, বন্ধু চল দেখি আজরাইল কিডা আগে কারে আগে নেই, চলো দেখি, ঠিক আছে? এরকম সিস্টেমটা যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে তোমার বিষয়টা এরকম আসবে যে হচ্ছে টি ইকুয়াল টু, তখন প্লাস আসবে, দুইটা বেগ এক করে দেবো, ডি ডিভাইডেড বাই v1 প্লাস v2, মিলিত বেগ হচ্ছে টি, বের করতে হলে এরকম। ক্লিয়ার? বুঝতে কি সমস্যা হয়েছে কোনো জায়গায়? না ভাইয়া। না ভাইয়া। ওকে, ক্লাস কি ভালো লাগতেছে? হ্যাঁ ভাইয়া। সহজ জিনিস পড়ালে তো ভালো লাগবে, যখন কঠিন পড়াবে না তখন বুঝে নি, ঠিক আছে ভাই, তখন সমস্যা হবে না। ওকে,
একটা টাইপের জন্য দেখছো এখানে টাইপ 7 ছিল, ওইটা মুছে এখানে টাইপ 7 চলে আসছে। এখানে সব চেঞ্জ করতে হবে, একটা করে টাইপ মিসিং চলে গেছে। ওকে, টাইপ 8 এটা। পড়ন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু সমীকরণ। পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু বোঝো না? না, এইভাবে আবার রাগ করবে রাখলে। শাহাদত তুমি কি রাগ করবা? শাহাদত আছে? না ভাইয়া, বের হয়ে গেছে। ওকে, খাড়াভাবে পড়ন্ত বস্তু, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু। মানে তুমি উপর থেকে প্যারাশুট ছাড়া লাফ দিছো আর তোমার বন্ধু একটা আপেল ছুঁড়ে মেরে দিছে তোমার মুখে, জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেল। যাই হোক, খাড়াভাবে পড়ন্ত বস্তু, তুমি উপর থেকে প্যারাশুট ছাড়া লাফ দিছো এইটা মানে কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়বে। খাড়া উপর থেকে মানে পড়ন্ত বস্তু মানে কি, মানে হচ্ছে মানেটাও বলে দিছি। মানে এইরকম তো জিনিস তোমার কোনো বইতে নাই, কোনো বইতে তুমি খুঁজে দেখো সারা বাংলাদেশে কেউ তোমার এত কষ্ট করে বুঝাই দেবে না। এই অধ্যায়টা লিখতে আমার প্রায় 1 মাস সময় লাগছে। তোমাদের তো বোঝাচ্ছে কত সহজে, তাই না? কিন্তু এই শর্টকাটগুলো 10টা বই 20টা বই দেখে খুঁজে বের করা, কোন শর্টকাটটা ঠিক আছে কিনা, ভুল লিখতেছে কিনা, অনেক কিছু বুঝে বুঝে লিখতে হয়। ওকে, মানে হলো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু মানে কি বলো তো? একটা বস্তু নিশ্চয়ই নিচে থেকে উপরে যাচ্ছে, ছুড়ে দিবে ওইটা। ওকে, এখন মেয়ের কথা হচ্ছে আমরা একটা মানে একটা সালিশ বিচার করি যে দেখো তোমার 5 টাকা দিলাম, আমার 5 টাকা নিলাম, তাহলে থাকে কত? হাতে থাকে 0 টাকা। মানে আমি একটা সালিশে আসছি, মানে একটা বিচার ব্যবস্থায় আসতে যাচ্ছি যে আসলে দোষ টাকার উপর থেকে নিচে পড়ুক বা নিচে থেকে উপরে পড়ুক, যাই হোক না কেন এখানে কাজ করবে অভিকর্ষ ত্বরণ। কথাটা কি বুঝতে পারছো? কথাটা জি, উপর থেকে নিচে পড়তেছে ওই অভিকর্ষ ত্বরণ জি বাবার জন্য, নিচে থেকে উপরে যাচ্ছে ওই জি বাবা টাইনে ধরতেছে, সেটাও জির জন্য। এই জন্য বলেছি যে হচ্ছে এখানে শুধুমাত্র একটা জিনিসই কাজ করবে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। এখানে স্মরণ বলো তো, এখানে এস ব্যবহার করব নাকি অন্য কিছু ব্যবহার করব? হ্যাঁ, কারণ বলতো আমরা কিন্তু এখন এক্স অক্ষে নাই, আমরা এখন ওয়াই অক্ষে হিসাব করতেছি। বুঝতে পারছো? আমরা কিন্তু ওয়াই অক্ষে হিসাব করতেছি। ওয়াই অক্ষে হিসাব করলে আমরা কি বলেছি? এইচ ব্যবহার করব এস এর জায়গায়। কাজে লাগতেছে এবার? জি, সবসময় দেখবা যে আমি প্রথমে যা বেসিক ক্লিয়ার করি ওইটা কোনো না কোনো সময় পরে যে লাগবেই তোমার। ওকে, তাহলে জি ব্যবহার করতেছি, এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করবো, কারণ উচ্চতার ব্যাপার সেবার আসতেছে এখানে। ওকে, এইবার আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সবসময় নিচে। এখন আমরা কিন্তু খারাপভাবে পড়ন্ত বস্তুর কথা বিবেচনা করতেছি। ওকে, পড়ন্ত বস্তুর কথা আলোচনা করতেছি, তারপরে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর কথা আলোচনা করবো। ওকে, খারাপভাবে পড়ন্ত বস্তু। ওকে, বিষয়টা হচ্ছে খারাপভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সবসময় কোন বরাবর কাজ করে বলো তো? জি সবসময় নিচে বরাবর কাজ করে। এখন তুমি বলবা ভাইয়া আমি তো মাটির উপর দাঁড়ায় রয়েছি, তাহলে আমার মাটির নিচে গাইতে নিয়ে যাচ্ছে না কেন? এই যে 9.8 মাটি উল্টা একটা মাছে বেগ দিচ্ছে। হ্যাঁ, এই নিউটনের 3rd ল কারণে আমরা হচ্ছে মাটিতে হাঁটা চলা করতে পারি আমরা, ঠিক আছে? আর যদি নিউটনের 3rd ল না থাকতো, মানে মাটি কোনোদিন আমাদের কিছু করতো না, তাহলে কি হতো জানো? একবার উপরে যাইতাম আবার নিচে আসতাম। এবার তুমি যাবা বলবো উপরে যাচ্ছি আর নিচে আসছি কি করে? উপরে যাচ্ছ যে মানে নিচে যাচ্ছ যে গতিতে, ওই এক পাশে যায় ওই পৃথিবী তো গোল, পৃথিবীর বায়ুমণ্ডল তো ত্যাগ করতে পারতিস না, ওই ঘুরিয়ে দেখবা আবার সেই জায়গায় আসছিস, মানে তুমি ঘুরতেই আসো ঘুরতেই আসো ঘুরতেই আসো এরকম। যাই হোক, আমরা কনসেপ্টটা বাদ দিই। যাই হোক, আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সবসময় নিচ বরাবর কাজ করে, মানে নিচে বরাবর। ওকে, নিচ বলতে নিজে না, কিন্তু এটা কিন্তু ওন বোঝাচ্ছে না, এটা নিচে ডাউন বোঝাচ্ছে, ঠিক আছে? বুঝো কিন্তু নিজের দিকে আকর্ষণ করে না, অনেকেই মনে করবে ভাই নিজের দিকে আকর্ষণ করে, এ আবার কিরাম কথা? না, বলতেই পারে, পোলাপান তো আছে আল্লাহর রহমত, এরা বলতেই পারে। এই জন্য বলবেন আমার ইন্টারনেট চলে গেছিল। রে, আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবসময় কোন দিকে কাজ করে? অভিকর্ষ ত্বরণ উপর থেকে আকাশের থেকে মাটির দিকে কাজ করে। ক্লিয়ার? একেবারে বাঙালি বাংলা, মানে এর থেকে বাংলা ভাষা আর বলা যায় না, যে আকাশ থেকে মাটির দিকে কাজ করে অভিকর্ষ ত্বরণ জি। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি একটা পড়ন্ত বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে। একটা ভালো কথা দেখো, এই যে উপর থেকে এটা আকাশ, ওকে, এটা আকাশ, এটা মাটি, এটা মাটি। এইবার জি তো উপর থেকে নিচের দিকে কাজ করে, এটা জি না? উপর থেকে আকাশ থেকে মাটির দিকে কাজ করে জি, এটা বুঝতে পারছি তো সবাই? জি ভাইয়া। জি, তাহলে
এইবার দেখো, এইবার একটা পড়ন্ত বস্তু, এইবার পড়ন্ত বস্তু কোন জায়গায় কাজ করে বলো তো? ও কিন্তু সেই উপর দিক থেকেই নিচের দিকে কাজ করে। একটা পড়ন্ত বস্তু উপর দিক থেকে, আকাশ থেকে নিচের দিকে কাজ করে না, নাকি নিচের দিক থেকে উপর দিকে কাজ করে বলো তো? উপর থেকে নিচের দিকে। জি। তাহলে দুইটাই যখন একই, তখন আমার কি জি প্লাস, মানে ধনাত্মকটা। ওকে, তখন আমি ধনাত্মক, মানে যা যা বসাবো তখন মানে জির যখন যে সূত্রে বসাবো না কেন সব ধনাত্মক হবে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমরা খাড়াভাবে পড়ন্ত যে সূত্র, খাড়াভাবে পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো লিখি, এগুলো কেন সবগুলোতে প্লাস দিয়ে করি? কারণ কি, ওখানে উপর থেকে যে জিটা নিচের দিকে কাজ করতেছে সেটাও ধনাত্মক, আর তোমার উপর থেকে আমার নিচের দিকে তোমার কাজ করতেছে, আমার যে বস্তুটা পড়তেছে সেটাও নিচের দিকে পড়তেছে, দুইটা বস্তু একই দিকে পড়তেছে। এই জন্য আমরা বলতে পারি যে জি এর দিকে কাজ করতেছে। জি কিন্তু জি এর দিকে কাজ করতেছে, জি কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে না। মনে আছে ভেক্টর যোজন? জি ভাইয়া মনে নিজেই আছে। নিজের দিকে কাজ করতেছে, এই জন্য আমরা যোগ করে দিচ্ছি। বাট যদি এরকম হতো, দাঁড়াও আমি দেখাই, যদি এরকম হতো যে ও ঠিক আছে বোন, আমি আরেকবার বোঝাচ্ছি। দেখেন, উপর থেকে একটা উপর থেকে এখানে আকাশ, ওকে, কয়াকার তাল বর্ষা, ওকে, এখানে এটা আকাশ আর এটা হচ্ছে মাটি, ঠিক আছে? উপরটা হচ্ছে আকাশ আর নিচেরটা হচ্ছে মাটি। এইবার বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এইটা তো, এই যে উপর থেকে আকাশ আর নিচে মাটি, এই বরাবরই তো জি কাজ করে, মানে উপর থেকে নিচ বরাবর জি কাজ করে, তাই না? উপর থেকে নিচ বরাবর জি কাজ করে না? জি ভাইয়া। আকাশ থেকে মাটির দিকে, ঠিক আছে। এইবার তাহলে এই পর্যন্ত সব ঠিক আছে। তারপরে একটা বস্তুকে আমি উপর থেকে ফেলাচ্ছি, এইরকম ফেলাচ্ছি, সেটাও নিচের দিকে এই বরাবর কাজ করতেছে না? সেটাও কিন্তু উপর থেকে আকাশ থেকে মাটির দিকে কাজ করতেছে, নাকি মাটি থেকে আকাশের দিকে কাজ করতেছে? অবশ্যই আকাশ থেকে মাটির দিকে। তাহলে দুইটা একই দিকে কাজ করতেছে না? জি কিন্তু জির দিকে কাজ করতেছে, মানে যে বস্তুটাকে ফেলতেছি সেও নিচের দিকে, আর উপর থেকে যে জি নিয়ে কাজ করতেছে সেটাও নিচের দিকে, মানে দুইটা একই দিকে। একই দিকে হলে আমরা বলি এই যে প্লাস, জি প্লাস, মানে যতগুলো সূত্র ব্যবহার করব সবগুলো আমরা প্লাসের সূত্র ব্যবহার করবো। এই দেখো, ভি সমান সমান, এটা তো ইউ বা ভি নট যেটাই বলো না কেন, ভি নট প্লাস জিটি, তারপরে ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার প্লাস 2gh, এইগুলা, ঠিক আছে? এবার দেখো, এবার সেম টু সেম কাহিনী আমরা হচ্ছে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর জন্য করি। এইবার খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু জাস্ট উল্টো কাহিনী হবে। দেখো, আমরা জানি অভিকর্ষ ত্বরণ কি কোন দিকে কাজ করে বলো তো? এইটা নিচের দিকে, তাহলে আকাশ থেকে নিচের দিকে মাটির দিকে কাজ করে। ওকে, আমাদের জি কাজ করতেছে, কিন্তু এখানে বলেছে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু, এই নিক্ষিপ্ত বস্তু কোন দিকে কাজ করে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। তাহলে এই যে একটা এই ভেক্টরটা এই ভেক্টরের বিপরীত না? এই ভেক্টরটা এই ভেক্টর, তাহলে বিপরীত মানে কি বলতো? কালকেও শেখালাম, প্লাস প্লাস 1 আর মাইনাস 1। হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাস, তাহলে জিটা মাইনাস, ঋণাত্মক। এই দেখো সে জি ঋণাত্মক। ক্লিয়ার? এর থেকে সহজে কি বোঝানো যায় পাবলিক? না ভাইয়া। আপনারা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন প্রশ্ন করেন, 100 বার, আরো 100 বার বুঝাবো। ওকে, এই হচ্ছে কথা। এইবার আগের গুলা করি না, এগুলা বুঝি না কোনগুলা হবে, কোনগুলা? আগের গুলা, আগের ক্লাসগুলো করে নাই। ও সে ঠিক আছে, তুমি রেকর্ডেড করে নিও, সমস্যা নেই। ওকে, দেখো তাহলে এই যে এতগুলো সূত্র, এটা আমার প্রথম ক্লাস। ও আগে কখনো ক্লাস করো নাই? না। ও ঠিক আছে, সমস্যা নেই ভাই, তুমি হচ্ছে ইউটিউবে দেখবে সব কিছু প্লে লিস্ট করা আছে, এইটাও ইউটিউবে আপলোড দেওয়া হবে, ওটা নিয়ে সমস্যা নেই। ওকে, দেখো এখানে 4টে সূত্র দেওয়া আছে, সবগুলো দেখো প্লাস 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 প্লাস, আর এই যে মাইনাস দিয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস মাইনাস মাইনাস। কেউ যদি এই সূত্রটা দিয়ে বলে যে কেন এর আগে মাইনাস আসলো, এটা পড়ন্ত বস্তুর একটা সূত্র, কেন মাইনাস আসলো বলো? ওই যে জিটা মাইনাস হয় তাই। হ্যাঁ, বিপরীত দিকে জি এর বিপরীত দিকে কাজ করে। লাস্টে প্রশ্ন উত্তর দিবা যে জি এর মানে জি নিজের বিপরীত দিকে কাজ করে, এই জন্য আমার মাইনাস আসছে। আর জি এখানে নিজের দিকে কাজ করতেছে, মানে দুইটাই নিচের দিকে, এই জন্য প্লাস, আর একটা নিচের দিকে আর একটা উপরের দিকে, মানে ওখানে মাইনাস, এই জন্য এইটা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এতক্ষণ ধরে এই রকম জিনিস কেউ বুঝাবে না আর কেউ দিবেও না। ওকে, এখানে দেখো দুইটা সূত্র দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বা উড্ডয়ন কাল।
যদি তোমাকে বলে যে একটা বল, তুমি এই ছেলেরা বুঝবে যে ক্রিকেটের সময়, ক্রিকেট খেলার সময় দেখবা একটা বল ওই উপরে চলে গেছে, একটা সময় যে আবার ফেরত আসে না? হ্যাঁ, বেশি উপরে উঠলে হ্যাঁ। পরে ওই যে ক্যাচ ধরে ফেলে। হ্যাঁ, আরেকজন ক্যাচ ধরাধরি করতেছে, দেখছো? ওর বেশি না বাচ্চা না, মনে হয় কি ক্রিকেট দেখলে মনে হয় কি 6 হবে এখনই, কিন্তু হ্যাঁ। দেখা যায় আউট হয়ে ওই গেছে। যে ওই উচ্চতায় গেল, ওরে কিন্তু আবার জি টান দিচ্ছে, বলতেছে নাম নাম নাম, শয়তান নাম, তুই এত উপরে উঠতেছিস কেন? এখন তোমাকে যদি বলে যে কত উচ্চতায় উঠছিল ওই বলটা, কত উচ্চতায় উঠছিল, হাই রে এই কালিটার জন্য, হ্যাঁ, কত উচ্চতায় উঠছিল, তখন টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। ওকে, ইউ সমান সমান কি বলো তো? আদিবেগ। তুমি ভি নট বা ইউ নট যেটাই, মানে ভি নট বা ইউ যেটাই ব্যবহার করো না কেন, কোনো সমস্যা নেই। ওকে, আর ভূমিতে ফিরে আসতে সময় এবার তোমারে বলবে যে ওইটা তো উপরে গেল, এখন তোমার ধরো গ্যালারিতে দাঁড়ায়, আমি জিজ্ঞাসা করতেছি বল তো ও যে ক্যাচটা ধরবে কত সময় পরে ক্যাচটা ধরবে? 2u ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? ওর আদি একটা বেগ ছিল না? ওর আদি একটা বেগ ছিল, যে বেগে মারিল সেই বেগটা হচ্ছে আদি বেগ, সেটা দিবা। ধরো ইউ এর মান আদি বেগে, যে আমি 10 ধরো বলো 10 ms ইনভার্স 1 বেগে আমি একটা বল উপরে ছুঁড়ে মারলাম, ঠিক আছে? সেটা ফেরত আসতে সময় কত বলো? টি বের করো দেখি, পারো কিনা। 10 ডিভাইডেড বাই জি। হ্যাঁ, 9.8। তুমি যদি 10 ধরো তাহলে উত্তর 10 আসবে। 9.8 এর 10 ধরা যায় জি। কিন্তু। এই যে 9.8 না, এটা 10 এর কাছাকাছি না? তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশন শেখাবো জি, তোমাকে, তাই। তখন হচ্ছে 10 ধরবো এটার হিসাব করার জন্য, হাতে ক্যালকুলেশন করতে গেলে তোমার অ্যানসার 10 আসে 2.05। ওই তো ওইরকম স্বাভাবিক, ওটা নেবে নাই। এই 2.05 ও সাথে আরো আমি অনেকগুলো এটা আছে। ভাবতেছি। এ না 2ই হবে, উপরে 20 না, আর নিচে কত 10, তো এটা কাটলি কত হয়? সামথিং 2 পয়েন্ট সামথিং। কেন জি এর মান 9.8 না? আরে পার্মানেন্ট মান 7.8। পার্মানেন্ট মান 9.8, 10 ধর। বাট যখন আপনি মেডিকেলে পরীক্ষা দিবেন আপনাকে কি ক্যালকুলেটর নিতে দিবে না। আপনি যখন ভার্সিটি পরীক্ষা দিবেন তখন ক্যালকুলেটর নিতে দিবে? তখন দিবে না। তখন ক্যালকুলেশনের সহজের জন্য আমি এই 9.8 কে 10 ধরে নিব, সমস্যা নেই। এই ক্যালকুলেশনগুলো আপনাকে শেখানো হবে। বড় বড় ক্যালকুলেশন আপনি জাস্ট আপনার মুখে মুখে করে ফেলতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই হচ্ছে কথা। এবার নিচে চলে আসি আমরা। দাঁড়াও, আসে না কেন? ওকে, আরো কি পড়াবো? ভাইয়া ক্লাস আর কতক্ষণ চলবে? এই যে এই টাইপ হচ্ছে এই ভাইয়া আজকে আর করায়েন না, মানে ফোনে চার্জ ভাইয়া, নাই, আজকে আর আবার নেটওয়ার্কের অনেক প্রবলেম ঠিক আছে, আমরা করতেছে। টাইপ 8 এর আগে পর্যন্ত শেষ করে দেবো। এই টাইপটা শেষ করে নি, 7 টাইপটা। এই যে এইটুকু, এই যে এইটুকু সামনে এইটুকু আছে। দেখো এখানে কি একটা জিনিস আছে, সূত্রে কখন স্মরণ ব্যবহার করব? আরে আল্লাহ রে, এই জিনিসটা আসতেছে কেন? সূত্র কখন স্মরণ ব্যবহার করব, মানে এস ব্যবহার করব, আর কখন উচ্চতা এইচ ব্যবহার করব। তোমাদের এতক্ষণ যা বকে আসলাম, বক করে আসলাম, সেটাও আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। আমি জানি যে অনেকেই কনসেপ্ট ক্লিয়ার হয়নি। দেখো, ধরেন আপনি হেঁটে হেঁটে ঢাকা যাবেন, এখানে কি উচ্চতা কাজ করবে? আমাকে উত্তর দেন তো। না, করবে না। না, স্মরণ কাজ করবে। হ্যাঁ, আপনি স্মরণ কাজ করতেছে এখানে, জাস্ট আপনি এখান থেকে হেঁটে হেঁটে হাঁটি পায়ে এখানে ঢাকায় যাচ্ছেন, তাহলে আপনার এখানে স্মরণ কাজ করতেছে। বাট আপনাকে যদি বলা হয়তো আপনি আপনার পৃথিবী থেকে চাঁদে যান, তাহলে কি হবে? এখানে তো উচ্চতা কাজ করবে নাকি এখানে স্মরণ কাজ করবে? এখানে অবশ্যই উচ্চতা কাজ করবে। উচ্চতা কাজ করবে। এই জন্যই আমি এখানে লিখে দিয়েছি, দেখো যে ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে এইচ, আর জেড এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে এস। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি। হ্যাঁ, এইবার আপনি এক্স অক্ষ বরাবর যখন এস বসাচ্ছেন, তখন ত্বরণ কি বসাবেন বলেন তো? এ বসাবো। অবশ্যই এ বসাবেন, কারণ আপনার বলিলাম না যে এক্স অক্ষে জি ইকুয়াল টু কত? 0, কারণ জি লাগতেছে না আপনাকে। বুঝতেছেন যে ওই জিনিসগুলো প্রথম পেজের জিনিস এই জায়গায় কাজে লাগতেছে। আনুভূমিক হইলে তো এ হয় সব সময়। হ্যাঁ, এ হবে, আনুভূমিক হলে এ। এইবার যদি আমি উলম্বর কথা চিন্তা করতাম, যে মাটি থেকে উপরে উঠতেছে, তাহলে কি এই যখন তাহলে তখন জি জি, ধরবো। অবশ্যই জি। এইবার বুঝতেছেন যে আজ পর্যন্ত আমরা এইটা বুঝতে পারিনি যে ওই যে যখন এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ, এখানে হাফ এ টি স্কোয়ার, এই সূত্রে অনেক সময় আমরা জি ব্যবহার করতাম, অনেক সময় আমরা হচ্ছে এ ব্যবহার করতাম। বুঝতেছেন? এখন আপনারা বুঝতে পারতেছেন যে কেন আমরা এগুলো করতাম। তখন তো আমরা ডাইরেক্ট জাস্ট হচ্ছে মুখস্থ করে দিয়ে আসছি যে উপরে গেছে মানে এই, নিচে গেছে এই। কিন্তু এখন আমি ওদের টেস্ট করি।
ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এই হচ্ছে কথা। আর নিচে কি বুঝাইছি আমি? ও নিচে প্রথমটাতে এইচ বুঝাইছি, আর নিচেরটা দিয়ে মনে হয় না, উপরেরটা দিয়ে বুঝাইছি আমি হচ্ছে এক্স অক্ষ মানে এস বুঝাইছি উপরের উদাহরণটা দিয়ে, আর নিচের উদাহরণটা দিয়ে আমি আপনাকে বুঝাইছি এই যে দেখেন, আগে আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর এখন আপনি উড়ে উড়ে ঢাকায় যাচ্ছেন। তাহলে আপনার এখন কি স্মরণ কাজ করবে নাকি উচ্চতা কাজ করবে বলুন তো? উচ্চতা কাজ করবে। ইয়েস, এইটাই। উচ্চতা। জি, তাহলে আপনাদের ক্লাস আজকে এই জায়গায় সমাপ্ত। ইনশাল্লাহ সামনের দিন একদিন পরে আবার ক্লাস 2 চলে আসবে ইনশাল্লাহ। আমরা 3 থেকে 4 দিনের মধ্যে শেষ করে দিব, বুঝছেন? ভাইয়া ক্লাস রেকর্ডিং রাখছেন? জি অবশ্যই।